এদের মধ্যে মারামারি আছে। এরা মারামারি কে 1 নম্বর যাবে, কে 2 নম্বর যাবে, কে 3 নম্বর, এরা পরবর্তীতে ডিসাইড। বাট এটা প্রমাণিত শেখ হাসিনার কলইর মধ্যে অনেকগুলো মাছ আছে। এখন এই মাছগুলো থেকে কে মাথা চাড়া দিয়ে উঠবে সেটা সময়ের ব্যাপার, বা শেখ হাসিনা কাকে, বা শেখ হাসিনা আসলে কারা করেছেন, এটা সত্যি কথা কে বলছে মিথ্যা কথা কে বলছে, এক পর্যায়ে এসে প্রকাশ হবে। সো এই মারামারিটা আপনি মনে হয় শেখ হাসিনা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে এসে কোনো স্বীকৃতি বা প্রকাশ্যে এসে কোনো কথা না বলবেন, এই মারামারিটা চলবে। সো ইট ইজ গুড। এই মারামারিটা চললে একটা জিনিস পরিষ্কার, আওয়ামী লীগের অনেকগুলো লোক কিন্তু এখন আস্তে আস্তে একে অপরের সাথে ইয়ে করতেছে, ইন্টারাকশনে আসছে। একদিন পর্যন্ত কিন্তু বিচ্ছিন্ন ছিল, একে অপরকে ঘৃণা করতো, একে অপরে এই করতো, একে অপরে দেখতে পারতো না একে অপরের সাথে। সেই জায়গা থেকে কিন্তু একটা জায়গায় তারা এসছে, এরম এখন মারামারি করতেছে। সো এইটা ইজ এ পজিটিভ সাইন যে পলিটিক্সে এগুলো হলো মানে গুরুত্বপূর্ণ, যে সব ধরনের মানুষকে আপনি একটা জায়গায় জড়ো করে তারা ওখানে ঝগড়া করুক। ওই ঝগড়া করার মধ্যে দিয়ে কিন্তু একে অপরের উপরে আধিপত্য বিস্তার করবে, একে অপরকে নিচে ফেলাবে, একে অপরতে লিডারশিপ তৈরি হবে। সো লিডারশিপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। So আপনি বুঝতে পারছেন আমি প্রথমটা দিয়ে বুঝতে চাচ্ছি যে শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়েছেন, এবং তাকে ঘিরে একদল লোক তার কাছে যাওয়ার জন্য, কয়েক কয়েক দল লোক তার কাছে যাওয়ার জন্য কিন্তু নাড়াই করতেছে। এটা যদি ওই মোষের নাড়াই বলেন আর গরুর নাড়াই বলেন, এই নাড়াই চলতেছে। সো নাড়াইয়ের মধ্যে কিন্তু দুটো গরু কিন্তু আছে। সো এই গরুগুলো থাকুক, এই গরুগুলো নাড়াই করতে থাকবে। শেখ হাসিনা কোন গরুটা বাছাই করে নেবেন, কোন বলদ বাছাই করবেন, কোন গাভী বাছাই করবেন, শেখ হাসিনার ব্যাপার। সো তারা ফাইট করছে, ইজ গুড। যে প্রাসঙ্গিক হয়েছে, আওয়ামী লীগের লোকগুলি জড়ো হচ্ছে, একে অপরের সাথে ইন্টারাকশন করছে, এরা আর এখন থেকে একে অপরের দূরে নাই, কিন্তু গালি দিলেও কাছে আছে। শালাকে গালি দিতে হলে শালাও তো বলতে হয়, তার কাছে যেতে বলতে হয়, কানের কাছে। এরা কানের কাছাকাছি গেছে, মুখোমুখি হচ্ছে। গুড, গুড শেখ হাসিনার জন্য, গুড আওয়ামী লীগের জন্য, গুড ফর অল বাংলাদেশি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আছে, তারা কিন্তু মত পার্থক্য হচ্ছে, ঝগড়া হচ্ছে। আমি কিন্তু গুড সাইন দেখি, এবং আমি মনে করি এর মাধ্যমে শেখ হাসিনার ফিরে আসাটা আরো 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 প্রাসঙ্গিক হবে। নেতা তৈরি হোক পরে, এটা হলো একটা জায়গা বললাম। 2 নম্বর হলো, আমি যেটা বলছি যে 3 নম্বরের উত্তর মানে 1 নম্বরের উত্তর দেওয়ার আগে 2 নম্বরটা উত্তর দেয়। 2 নম্বর হলো যে বাংলাদেশে আপনি দেখেন এনসিপি একরকম কথা বলতেছে, সরকার একরকম কথা বলতেছে, জামাত একরকম কথা বলতেছে, আহ, মানে বিএনপি একরকম, সরকারের বাদে বিএনপি একরকম কথা বলতেছে। শেখ হাসিনা যখনই বলছেন ফিরে আসবেন, আপনি 3-4টা মত পেয়ে যাবেন। কিন্তু এক, এনসিপি বলতেছে শেখ হাসিনা আনলেই তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, কারণ তারা শেখ হাসিনাকে একমাত্র শত্রু মনে করে, তারা ঝুলাইতে হবে। কিন্তু সরকার কি বলতেছে? সরকার বলতেছে সরকারের 2টা অর্গান, একটা হলো উপদেষ্টা অর্গান, একটা হলো মন্ত্রী অর্গান। হ্যাঁ, উপদেষ্টা অর্গান বলতেছে ওনাকে নাকি এক্সট্রা জুডিশিয়াল কোনো আচরণ ওনার সাথে করা হবে না। এক্সট্রা জুডিশিয়াল বলতে আপনি কি বুঝান? আমাদের দেশে যে এক্সট্রা জুডিশিয়াল বুঝায় সেটা হলো মানুষকে হত্যা করা, মানে ফাঁসি, বিনা হ্যাঁ। বিচারে হত্যা করে ফেলানো, গুম করা, খুন করা, এবং তাকে তার উপরে একটা অত্যাচার ধরে। তো এক্সট্রা এক্সট্রা জুডিশিয়াল ওনার করবেন না, এইটা বলছেন। আমি জানি না কোন প্রেক্ষাপটে উনি কথাটা বলতে পারেন, কারণ এই কথা বলতে পারেন কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। কারণ এক্সট্রা জুডিশিয়াল ইজ এ ডিফারেন্ট থিং, সেটা কিন্তু আপনি আইনের বহির্ভূত কথা বলছেন। তার মানে সরকার কি আইন বহির্ভূত কাজ করে? শেখ হাসিনার প্রতি করবে না, বাকিদের প্রতি করতেছেন, এটাও কিন্তু সন্দেহ আছে। সো এইখানে কিন্তু সরকার একটা জায়গায় স্বীকার করছেন যে তাদের একটা অর্গান, তারা একটা অর্গান যে কাজটা মানে দেশের দায়িত্বে আছেন, তারা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কর্মে লিপ্ত আছেন। তো এই যে সরকারের কাছ থেকে একটা মুখে আসলো, ইন্টারন্যাশনালি কিন্তু এই জিনিসটা হলো যে শেখ হাসিনা প্রাসঙ্গিক এবং তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কর্মকাণ্ড করবে না, সরকার বলছে। এবং আবার এক দ্য সেম টাইম সরকার বলছে তারা এগুলো করে। এখন আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রীও না, উনি এই কি বলে মানে আইনমন্ত্রীও না। অথচ যখন বললেন শেখ হাসিনা বললেন যে নিয়ে আসবেন, উনি হঠাৎ করে বেরিয়ে এসে, উনি ছিলেন গর্তের ভিতরে, গর্ত থেকে বাইরে এসে উনি বললেন যে শেখ হাসিনাকে তো আমরা আইনিভাবেই চেয়েছি। উনি কে চেয়েছেন? আগের সরকার চেয়েছে। সেটা কি দিয়ে চেয়েছে? তহিদ হোসেন সাহেবের সাথে কথা বললে আপনি কথা শুনলেই বুঝতে পারেন। তহিদ হোসেন সাহেব কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন আমরা ওনার জন্য একটা নোট বারবার পাঠিয়েছি। তো তাকে প্রশ্ন করতে জিজ্ঞেস করছে, তো আপনার কি উত্তর আশা করছে? আমরা কি উত্তর চেয়েছি? মানে সরকার, তখনকার সরকার জানতো যে তারা উত্তর পাবে না, এই জন্য চিঠি দিয়েছে। সে একটা নোট বারবার পাঠিয়েছে। নোট বাড়াল কি আইনি কোনো পথ? এটা আইনি পথ না। কে এক। 2 নম্বর হলো স্বরাষ্ট্রমন্ত্রী কে এখানে এই কথা বলার? শেখ হাসিনা দেশে নাই, উনি তো তার আওতায় না। উনি দেশে আসলে তার আওতায় আসবেন, তার আগ পর্যন্ত উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এবং আইন মন্ত্রণালয়ের আওতায়। খেয়াল করে দেখেন, আইন মন্ত্রণালয় এখানে কিছু বড় নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বড় নেই। ওদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা শুধুমাত্র একটা নোট বারবার দেওয়া ছাড়া আর কিছু করেন নাই। সো সরকারের মধ্যে কিন্তু একটা ক্যাওস আছে।
শেখ হাসিনার এই কথাটার পরে সরকারের মধ্যে একটা ক্যাওস তৈরি হয়েছে যে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো। সরকার কিন্তু ভয় পাইছে, কারণ দেশে আসলে শেখ হাসিনাকে সুস্থ এবং সুন্দরভাবে সকল বিচারিক প্রক্রিয়াতে সমান মানে সুযোগ করে দেওয়ার জন্য সরকারের দায়িত্ব থাকবে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। ঠিক আছে, তো এখানে কিন্তু সরকারের কাছে উনি প্রচন্ড রকম প্রাসঙ্গিক হয়ে গেছে। সরকার কিন্তু ভয় পেয়েছে যে শেখ হাসিনা ফেরত আসলে আমরা কীভাবে তাকে হ্যান্ডেল করবো, এবং হ্যান্ডেল করতে গিয়ে দেখা গেলো যে যে কথা বলার কথা না সে কথা বলতেছে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি আওতাই নেই, উনি এখন আর দেশের ওনার কে করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় উনি দায়িত্বে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কথা বলে না, এবং আইন মন্ত্রণালয় কোনো কথা বলে নেই। সো এখানে দেখেন এটা একটা ইয়ে। আর যদি আপনি একদম অর্গানাইজেশনালি ধরেন, প্রধানমন্ত্রী নিজে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে একটি দল কি বলে পলাতকদের সাথে মানে ইয়ে হয়ে সম্পৃক্ত হয়ে কি বলে দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বিরুদ্ধে। কেন প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলেন? তার মানে প্রধানমন্ত্রী ইঙ্গিত করতে পারছেন যে 96-এর পর 96-এর যেভাবে জামাতকে আওয়ামী লীগ তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল, আওয়ামী লীগ কি এখন আবার জামাতকে নিয়ন্ত্রণে নিয়েছেন? বা জামাত কি তাদের সাথে কথা বলছেন? কারণ আপনি দেখেন জামাতের মাওলানা শফিক বলেন, তারা কিন্তু ভাষণের নাম মুখে নেয় না, তারা কিন্তু সবসময় সরকারের বিএনপির নাম বলে না, সরকারের নাম বলে না, সরকার আবার বলে না জামাত এটা করেছে। তাহলে জামাত কাকে ইঙ্গিত করলো? এখানে তার অন্য কোনো শক্তি নাই। কেন এনসিপির আওয়ামী লীগ পারলে কচু কাটা করবে, এনসিপির সাথে আওয়ামী লীগের কিন্তু কোনোদিন কিছু হবে না। যেমন জাসদের সাথে আওয়ামী লীগের কোনোদিন সম্পর্ক হয়নি প্রথম থেকে, জাসদ ছিল আওয়ামী লীগের কাছে শত্রু, তো এনসিপি তো আওয়ামী লীগের শত্রু, এনসিপিকে উনি ইঙ্গিত করেন। আর এনসিপি একটা ক্ষুদ্র, এটা পিপিলিকার মতো অবস্থা দাঁড়িয়েছে, বা ডানাভাঙ্গা তেলাপোকার মতো অবস্থা দাঁড়িয়েছে, বা ডানাভাঙ্গা কি যেন আরো কতগুলো উলুনি মুলুনি আছে, এগুলোর মতো ওরা মাটিতে এখন গড়াগড়ি খাচ্ছে। তো এর সাথে তো প্রধানমন্ত্রী ইঙ্গিত করার কথা না। প্রধানমন্ত্রী ইঙ্গিত করছেন জামাতকে, তারা 96-এর কথা হলো। সো এখানে কিন্তু প্রধানমন্ত্রী একটা ইঙ্গিত যে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে কারোর সাথে মানে যোগাযোগ করছেন, এটা তাদের কাছে তথ্য আছে। সো আপনি পুরো বিষয়টা যদি আপনি ধরেন, শেখ হাসিনা ফেরাটা এখন সময়ের ব্যাপার যদি বলেন, আমি বলবো সময়ের ব্যাপার না, আমি বলবো শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়েছেন, প্রচণ্ড রকমের প্রাসঙ্গিক হয়েছেন। উনি না এসেও কিন্তু উপস্থিত হয়ে গেছেন। সো উনি শারীরিকভাবে দেশে আসুন বা না আসুন, শেখ হাসিনার কিন্তু মানে অবয়ব কিন্তু সবার চোখের মধ্যে এখন শেখ হাসিনাকে দেখতে পাচ্ছে। প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন, জামাত দেখতে পাচ্ছে, এনসিপি দেখতে পাচ্ছে, আপনার তো স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে। তো শেখ হাসিনা না বললেও কিন্তু আওয়ামী লীগ কিন্তু শুধু প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ মাঠে বিরাজ করছে। আবার একদিকে দেখেন, এবার আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আসেন, আওয়ামী লীগ কিন্তু অনেক 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 বেশি অ্যাক্টিভ হয়েছে দেশে। এই ঈদের দিনও কিন্তু মিছিল হয়েছে। ঠিক আছে, ধানমন্ডি 32 নম্বরে কিন্তু তারা খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছিল। সো তারা কিন্তু প্রাসঙ্গিক হচ্ছে। এই অর্থে শেখ হাসিনা ফিরবেন কোন টাইম বায়ের মধ্যে না দিয়ে, শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপির মনে ফিরে এসছে, মনে ফিরে আসে না, জোরে সোরে বিএনপির মনের মধ্যে ফিরে আসছে। এনসিপি তো সেই মনের মধ্যে ফিরে আসে এখন। ওই যে ভূত মনে আছে, স্বপ্নের মধ্যে ভূত দেখলে যে আমি দৌড়াইতে থাকে যেরকম, আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন এরকম ভূত বা জিন তাড়া করতেছে। এনসিপি কিন্তু আওয়ামী লীগের ভূত এবং জিন তাড়া করতেছে, সরকারকে তাড়া করতেছে, জামাতকে তাড়া করতেছে, সবাই তাড়া করছে। এবং আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন যে শি ইজ প্র্যাকটিক্যাল, তার কথাটা প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই আমাদেরকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। এবার আমরা একটু দেখি দু একটা তো ডিসলাইক হওয়ার কথা যে এগুলো করে সাইফুল আমিন ভাই, আমাদের দেশের কিছু কিছু ভিউ ব্যবসায়ীরা, যে বেগুনের মধ্যে দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি মুসলমান হয়ে থাকলে একটা লাইক দিয়ে যান, হ্যাঁ, বা লাভ রিয়েক্ট দেন, হ্যাঁ, নবীর জুতা মোবারক একমত, আপনি এই জুতা মোবারক একবার দেখতে চান কিনা, কেউ হজে যাইতে চান কিনা, একমত হলে নবীকে ভালোবেসে থাকলে লাভ রিয়াক্ট দেন, এরকম সেন্টিমেন্ট নিয়ে অনেকে খেলে। তো আসিফ নজরুল সেই ব্যবসায় নেমেছে মনে হচ্ছে। পার কোথায়। যাই হোক, তার বৃত্ত যখন এরকম কথাবার্তা বলছে, এটা ওই যে আমি একটা কথা বলেছি, এখন এটা আরেকটা যুক্ত করে যেটা আমি বাদ পড়ে গেছে, সেটা হলো যে এরাও ভয় পাইছে, যারা কি বলে মানে ওই 1.5 বছর 2 বছর ধরে যারা অত্যাচার নির্যাতন, তারা কিন্তু ভয় পাইছে, তাদের মনের ভিতরে কিন্তু শেখ হাসিনা ঢুকে পড়ছে। নাহলে সে এই লোকটা কেন এইটা নিয়ে স্ট্যাটাস দিতে যাবে? তার তো দরকার নাই, সে এখন মাস্টারি করতে যাওয়ার কথা, সে মাস্টারি বাদ দিয়ে এই মাস্টারিতে নামলো কেন? কারণ হলো সে ভয় পাচ্ছে যে শেখ হাসিনা যদি ফেরত আসে, বা শেখ হাসিনা কারণ মনে ফেরত আসলে তার ধাও। আপনি জানেন এই লোকটা কিন্তু এখন রাস্তাঘাটে ঠিক মতো হাঁটতে পারে না, কোথাও যায় না, বাজার করতে যায় না, বাচ্চা দিনে কোথাও যেতে পারে না, সে এক ঘরে হয়ে বসে আছে। যাই হোক, এখন বোরদা কথাটা ভয় পাইছে।
এখন আপনি আসছেন যে প্রশ্ন করেছিলেন ইউনুস কি ফিরবে, আমার কথা হলো ইউনুস কেন চলে গেল, আপনি যদি এটুকু দেখেন আমার কাছে ব্যাখ্যাটা একটু ভিন্ন মনে হচ্ছে যে ইউনুস কেন গেছে। ইউনুস কেন, এক নম্বর ঈদের জামাতে প্রেসিডেন্ট থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন, তার তো কোনো জায়গা নেই, আছে নাই? উনি তাহলে কই যাবেন, কোথায় যাবেন? গুলশান আজাদ মসজিদ যাবেন? ওখানে তো উনি মার খাবেন। এখন তার জন্য যথেষ্ট স্টেপ আছে এখানে মার খাওয়া থেকে ঠেকানোর জন্য। আজাদ মসজিদে গুড কয়েক হাজার পয়েন্ট, মানুষ থাকে, গুড পয়েন্ট। সেখানে এসেছে তার জন্য। সত্যি কেউ ধাওয়া দিলে এটা ফেরানোর মতো এসে মানে তো গণমানুষের ধাওয়া। না হ্যাঁ, তো এইসব তো ওখানে গুলি করবে না, গণমানুষের ধাওয়াকে সে গুলি করবে, সে তো থ্রেট ফিল মানে কেউ কাউকে মানে ইউনুসকে কেউ গুলি করতে আসছে এসে পাল্টা গুলি করে ফেলায় দিবে। এই একটা লোক ধাওয়া দিয়ে আসতেছে তাকে তার ঠ্যাং ভেঙে ফালায় দিবে। 4টা লোক হলেও পারবে, কিন্তু ওইখানে এসএফ কয়জন থাকবে? 50 জন থাকবে, তো 50টা লোক ধাওয়া করে, কিন্তু আজাদ মসজিদে কয়েক হাজার লোক। এখন ওখানে যে 5টা লোকও ধাওয়া করে সাথে তো আরো 5,000 লোক ধাওয়া শুরু করে দেবে, তো তারে বাঁচাবে কে? সেই লোকটা আসলে কোথাও কোথাও যাওয়ার জায়গা ছিল না ঈদের দিন, এই জন্য দ্রুত টিকিট কেটে সে ফ্রান্স চলে গেছে। মামা বহুত বড় আমরা কি খেয়াল। আমার তো মনে হয়েছে, বিশ্বাস করেন আমার হয়েছে সে এই অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য মিটিং এর নাম করে সে পালাই গেছে। আর পালাই যে সে কদিন ওখানে থাকবে থাকবে, ওর শিষ্যদের সাথে দেখা হবে না, ওর জঙ্গি শিষ্যরা তো ওখানেই থাকে, ওখান থেকে বাংলাদেশে জঙ্গিপনা চালায়, সে জঙ্গি শিষ্যদের সাথে থাকবে, ওদের সাথে মিটিং করে নেক্সট ফর্মুলা কি, তাদের জামাতকে কীভাবে ক্ষমতা আনতে পারে, সব ফর্মুলা নিয়ে আলোচনা হবে। হয়তো উনি ওখান থেকে জামাতেও জয়েন করতে পারেন, এমন হতে পারে জামাতের শীর্ষ নেতা হিসেবে ইউনুস আবির্ভূত হতেও পারে, কারণ ওখানে উনি তার কোনো কাজ নেই, ওখানে জামাতের অনলাইন নেতারা থাকে, হ্যাঁ, যারা জামাতকে পরিচালনা করে, তো এটা হতে পারে। আর আর আমি হয়তো এতক্ষণ ফান করে কথা বললাম, কিন্তু ফান না, আমার কাছে মনে হচ্ছে ইউনুস কিন্তু ভয় পেয়েছে। এখন সে আসলে কিভাবে নিজেকে রক্ষা করবে, আর নিজের রক্ষা করার ফর্মুলাগুলো তার বের করতে হবে, এই জন্য সে দেশে বিদেশে যেখানে পারুক তার একটা আশ্রয় খুঁজে বেড়ানো, কারণ তার সে এখন আমেরিকা গেলে নিরাপদ না, ফ্রান্সে গেলে নিরাপদ না, ইটালি কোথাও সে নিরাপদ না। তাহলে ফ্রান্স, আমি যদি বলি যে এই অপ্রীতিকর অবস্থা, এটাও বোধ হয় ইয়ে না, সেখানেও সে কিন্তু ওই গর্তের মধ্যে ফ্রান্সে আন্ডারগ্রাউন্ডে কোনো একটা জায়গাতে থাকবে, থাব্বা থেকেছে, সে ফ্রান্সে নামাজ পড়ছে। তো আপনি এখন পর্যন্ত আমি ফ্রান্সের কোনো বন্ধুর অ্যাকাউন্ট আমি দেখলাম না, আমার অনেকগুলো পরিচিত আছে যেখানে যারা নামাজ পড়ে এসে তারা কিন্তু ইয়ে দিছে, স্ট্যাটাস দিয়েছে, আমরা নামাজ পড়েছি, এই করেছে, কোলাগুলি করছে, এসব ইউনুসের সাথে কেউ কোলাগুলি করতে দেখলাম না। ইউনুস সো লোকটা পালিয়ে গেছে, সেই পলাতক জীবনটা আর কতদিন এভাবে সামাল দেবে? এই লোকটার যে কোনো দিন আমার ধারণা সে নিজে লুকিয়ে ফেলে কিনা। অনেকে বলে হিটলার বেঁচে ছিল, অনেক দিন লুকিয়েছিল, সেরকম এই তার হিটলারের পরিণতি হয় কিনা, এটা হলো আমাদের ইয়ে, মানে এখন সন্দেহ লাগে না, লোকটা তো পলাতক জীবনযাপন করছে, এসএসএফ পাহাড় তো কিন্তু পলাতক জীবনযাপন করতেছে। একটা কথা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত সাইফুল ভাই, আপনি মজা করে বলেন, সিরিয়াসলি বলেন, ইউনুস এসএসএফ এর সিকিউরিটি নিছে, কিন্তু তাকে আমি তেমন কোনো পাবলিক পরিসরে দেখি নাই, মানে ইনডোর প্রোগ্রাম, মানে হাইলি সিকিউর প্রোগ্রাম ছাড়া এমন কোনো জায়গায় যাইতে। আর আওয়ামী লীগের লোকজন আসলে এমনও লোক আছে, তার যদি বড় ধরনের কোনো শাস্তিও হয়, ইউনুসের একবার অন্তত ডিম মাইরে হইলো সে জেলে যায় প্রাউড ফিল করবে। এইটা আওয়ামী লীগের এরকম ডেডিকেটেড কর্মী লাখ লাখ আছে, এটা কোনো সন্দেহ নাই। এবং মানুষের মানে সোশ্যাল মিডিয়া তো বটের দখলে, জামাতি বটদের, সেখানেও কিন্তু মানে এখন সাধারণ যে মানুষটা, ফ্লোটিং যে মানুষ সম্প্রদায় ছিল আর কি, তারা কিন্তু ইউনুসের বাটপারি বুঝে গেছে। দেশ যে বিক্রি করে দিয়েছে এটা কিন্তু এখন আর অস্পষ্ট না। অনেকগুলো সংকট বাংলাদেশে, বিদ্যুৎ সংকট থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনাগুলো কিভাবে ঘটছিল সাইফুল আমিন ভাই, জননিরাপত্তা বাংলাদেশের তলানিতে, সাধারণ মানুষের জীবন জীবিকা এগুলো আসলেই হুমকির মুখে। কেউ জানে না যে আগামী 2 মাস পরে তার কি হবে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস প্রায়। গার্মেন্টস সেক্টরে যারা কাজ করতেন, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা এখন দেশে ফিরে গিয়ে মানে অনেক ধরনের বিপর্যয়, আমাদের এই মানুষের চতুর্মুখী বিপর্যয়। তো এমত অবস্থায় আসিফ নজরুল থেকে শুরু করে বা এই ইউনুস সবাই আতঙ্কিত থাকাটাই স্বাভাবিক। তারা যদি ভালো কিছু করতে পারতো তাহলে হয়তো তাদেরকে মানুষ ক্ষমা করে দিত বা মনে করতো যে বেটার কিছু পাইছি। শেখ হাসিনা ভালো ছিলেন না খারাপ ছিলেন সেটা তো ওরাই প্রমাণ করে দিয়েছে, এবং তারেক জিয়ার
শাসন আমল তো আপনি কাছ থেকে দেখলেন বা দেখছেন। আপনার কি মনে হয় তারেক এই সংকট সামলাতে পারবে? এখন পর্যন্ত তারেক জিয়া তাদের সেফ এক্সিট দিয়েছে বলেই তো তারা এখন পর্যন্ত মানে জেলে টেলে না গিয়ে বেঁচে আছে। হামে এত শিশু মৃত্যুর পর আমি কতগুলো বিপর্যয়ের কথা বলবো। তো সেই যেই তারেক তাদের বাঁচিয়ে রেখেছে সেই তারেক টিকতে পারবে তো? এটা আমাদের শেষ জিজ্ঞাসা আপনার কাছে আজকে। তারেক টিকতে পারবে কিনা এটা আর একটু সময় লাগবে এটা অ্যাসেসমেন্টে। তবে তারেকের যে ক্যারিশমা দেখানোর কথা ছিল, সেই ধরনের বা তার সে এতদিন পরে এত কিছুর পরে সে ক্ষমতা এসেছে, তার একটা ক্যারিশমা দেখানোর কথা ছিল। আমি এখন পর্যন্ত তার কোনো ক্যারিশমা আমি দেখতে পাইনি। এখন দেখেন, আজকেও যদি আপনি বাংলাদেশে, আজকে তো ঈদ হয়ে গেল বা কালকে ঈদ হয়ে গেছে, ঈদের পরে আজকে উনি নগর দর্শনে বেরিয়েছেন। আপনি জাস্ট দেখেন, একজন প্রধানমন্ত্রী নগর দর্শন পেয়েছেন, খুব স্বাভাবিক যে নাগরিকদের প্রতি ওনার ভালোবাসা। কিন্তু উনি কি করতে বেরিয়েছেন? উনি বেরিয়েছেন হলো বর্জ্য কি বলে, বর্জ্য কি বলে, ক্লিনিং করা, মানে পরিষ্কার করার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখতে বেরিয়েছেন। সেখানে বেরিয়ে উনি ওনার ওনার মানে কি বলে, তোপের শিকার হয়েছেন দুইজন কি বলে বর্জ্য পরিষ্কার কর্মী বা নেতা, এরকম কিছু একটা। তার বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ। চাকরি খেয়েছেন। তো একজন প্রধানমন্ত্রী রাস্তায় বেরিয়েছেন উনি বর্জ্য পরিষ্কার পরিদর্শন করার জন্য। এটা 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 কি ক্যারিসমেটিক কাজ? হ্যাঁ, অনেকে বলবেন এত সাধারণ কাজে উনি নেমে পড়েছেন। উনি আসিয়া বা নাফিসাকে দেখতে গেছেন। উনি অনেক সাধারণ, এটা অনেকেই প্রশংসা করছে। আমি দেখছি যে আগের প্রধানমন্ত্রী করে কোনো বড় ঘটনা হলে, কোনো কিছু হলে উনি নিরাপত্তার অজুহাতে তিনি তার গণভবনে নিয়ে যেতেন, তাদের সাথে পরিদর্শন, মানে ওদের সাথে কথা বলতেন। এমনকি এই যে এই জঙ্গি যেটা মারা যাওয়ার পর, রাজশাহীর যে জঙ্গি মারা যাওয়ার, জঙ্গির বাপ মারা নিয়েও টাকা পয়সা দিছেন, কিন্তু জঙ্গির বাড়িতে যান। আবু সাহেব। হ্যাঁ, অবশ্যই। তো তারেক রহমানের একটা প্রশংসা আমি দেখলাম যে উনি নাফিসা বা আসিয়া কার বাড়িতে যেন গেছেন। তো এটা একটা অনেকের মধ্যে আমি দেখছি পজিটিভ সাইন, যে হ্যাঁ উনি তো ওইখান পর্যন্ত পৌঁছাইছেন। কিন্তু কথা হচ্ছে উনি পৌঁছাইছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের মধ্যে কি আছে? কেউ কেউ প্রশংসা করছে, অবশ্যই প্রশংসা করুন। আপনিও হয়তো ওই স্থানীয় তো সবাই ওনার ভুয়া ভুয়া স্লোগান দিল, ওনার ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছে, এখানে একটা মিস রিপোর্টিং আছে, তাকে ভুয়া ভুয়া দিয়েছে, আসলে কিন্তু তার না, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী। তাকেও তো দেওয়া, মানে তার প্রধানমন্ত্রীর তো তার সরকারকে দেওয়া, তার চেলারে দেওয়া, তো তারে দেওয়া। জি হ্যাঁ। তো এটা হয়তো ভালো কাজ, কিন্তু কথা হচ্ছে যে আপনি সারা বাংলাদেশের মানুষের মনে কি আপনি এই কাজটার জন্য প্রশংসিত হয়েছেন? না। কেন নেই? কারণ সারা বাংলাদেশে কিন্তু হামে আক্রান্ত, যেমন ধর্ষণে আক্রান্ত শিশুরা, তেমনি হামে আক্রান্ত শিশুরা মারা যাচ্ছে। আজকেও আপনি যদি দেখেন 11 জন না 17 জন মারা গেছে, এবং ঢাকা শহরে 9 জন মারা গেছে। ঢাকা আক্রান্ত এখন। কিন্তু তো উনি কি হামের এই শিশুদেরকে দেখে হাসপাতালে গেছেন, নাকি ওনার বর্জ্য দেখতে গেছেন? যদি এটা তুলনামূলক বিচারে আসেন, আজও কালক মানুষ কিন্তু এটা বিবেচনা করবে যে এটা হিরোইক কাজ হলো, না এটা একটা সাধারণ মানের একটা কাজ হলো। সো উনি যে ক্যারিশমা দেখানো করছিল, সে ক্যারিশমা এখন পর্যন্ত আমি তার মধ্যে দেখিনি। আমার assessment, অনেকে দেখতে পারেন তার দলের লোকরা তো অন্ধের মতো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, দলের লোকরা তো অন্ধের মতো তার সমস্ত কর্মকাণ্ড পছন্দ করবে। কিন্তু যারা দলের বাইরে তারা কি করবেন? দলের বাইরে তারা দেখতে পাচ্ছেন একজন প্রধানমন্ত্রী রাস্তায় বেরিয়ে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়ে দুজনটা চাকরি খেয়ে দিচ্ছেন। বিশ্বাস করেন, মানুষ কিন্তু এইভাবে দেখবে যে একজন প্রধানমন্ত্রীর কাজ এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর চাকরি হওয়া। কারণ একটা সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে তার অনুযায়ী সে চলবে। এটা মেয়রের কাজটা কি প্রধানমন্ত্রী করা উচিত? করতে পারেন। প্রধানমন্ত্রী তো মাটি কাটা মাটির মাথায় নেন নাই, মাটি সরাচ্ছেন, করতে পারেন। সেটা হলো আপনি গণমানুষের কাজ যদি আপনি হয়, এটা আপনি একটা বর্জ্য ব্যবস্থান আপনি শিখেছেন, এটা কি ক্যারিসমেটিক কাজ? সো আমি এখন পর্যন্ত তার কোনো ক্যারিসমেটিক কাজ একটাও দেখতে পাইনি এই পর্যন্ত। তার যেগুলো আপনি আলোচিত কাজ, একটা হলো গ্রামীণ দেশে জোড়া বলে না, মানে একটা সামান্য একটা পানি প্রবাহ থাকতে পারে আর কি, নালা আর কি, নালার মতো করে কাটছেন। আপনি দেখেন বিভিন্ন ছবি আসতেছে, কিন্তু খাল কাটা হয়েছে, কিন্তু খাল কাটা হয়েছে যে একটা খালের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি না কেটে মাঝখানে খালের বুকের মধ্যে একটা নালা কাটা হয়েছে। এই ছবিগুলো কিন্তু আসতেছে। তো এগুলো যখন আরও সামনে আসবে তখন কিন্তু আরও উনি বিতর্কিত হবেন। তো তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে এমন কিছু দেখাতে পারেন নাই, এমন কোনো কথা বলতে পারেন নাই যেটা মানুষের মনে আলোচিত হয়েছে। যে মানুষ কিন্তু এই জিনিসগুলো মানুষের মধ্যে, সব মানুষ কিন্তু তার কাজটা বুঝবে না। 90% মানুষ কিন্তু তিনি কি কাজ করেন বুঝবে না, কিন্তু তিনি কোনো আলোচিত কাজ করলে কিন্তু মানুষ বুঝবে। যেটা পানের দোকানে আলোচিত হবে, চায়ের দোকানে আলোচিত হবে, রেস্টুরেন্টে আলোচনা হবে, বিভিন্ন বাজারে আলোচনা হবে, তার কিছু আমি
চোখে পড়ে না। So এই পর্যন্ত উনি ক্ষমতায় আসলে এরপরে কন্টিনিউ করতে গিয়ে উনি কি কি করবেন না করবেন, কোন ক্যারিশমা দেখাবেন, কোন বড় বড় কাজ করবেন, আমি এখন পর্যন্ত কিছু জানি না। যদিও শুনছি যে উনি অনেক বড় বড় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, এখনো প্ল্যান করছেন। দেখা যাক, এখন অপেক্ষা করা। ক্ষমতায় থাকবেন কিনা সেটা নির্ভর করবে এই যে ওনার কতগুলি ওনার ক্যাবিনেট এবং ওনার ক্যাবিনেটের লোকজনের সমন্বিতভাবে দেশে সফল কোনো কিছু করা, যেটা উনি বলতে পারেন আমি সফলভাবে বাজার ব্যবস্থাপনা করেছি, যে বাজারের দাম টাম কমায় আমি সফলভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা করেছি বলতে পারেন। আমি 2 দিন আগে 3 দিন আগে একটা বাজেট আলোচনার মধ্যে আমি দেখতে পেয়েছি, আপনি আশ্চর্য হবেন, যে সেখানে বলতেছে যে তারা 40% রেভিনিউ ইয়ে করবেন। যদি করতে পারেন, ইট উইল বি দ্য গ্রেটেস্ট থিং ইন বাংলাদেশ, যে রেভিনিউ যদি মানে 40% বাড়াইতে পারেন। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি সম্ভব? আমি জানি না এটা সম্ভব কিনা, কিন্তু ওনারা মনে করছেন না এটা করতে পারলে তো অবশ্যই উনি ইতিহাসের মধ্যে স্থান করে নেবেন যে একটা প্রধানমন্ত্রী এসেই প্রথম বছরে যে 40% রেভিনিউ ইনকাম করেছেন, যে সরকারের ঘাটতি কমিয়ে ফেলছেন। খরচের পরিমাণ উনি যতই হোক না কেন, উনি সরকার এবং আয় এবং ব্যয়ের মধ্যে যে ঘাটতি, সেই ঘাটতি কমিয়েছে। এটা বড় ব্যাপার। অ্যান্ড ওটা করতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু ওই বাজেট আলোচনার মধ্যে গিয়ে আমি দেখছি যে মানুষের যারা আলোচনা করছে তারা এটাকে ঠাট্টা মশকরা করতেছে। তো একটা গভর্নমেন্টের সামনেই প্রথম বিগ ইভেন্ট, এটা হলো বাজেট। সেই বাজেটটার মধ্যে উনি কিন্তু তেমন কোনো আলোচনা মানে মানুষের মনে আলোচনার মধ্যে স্থান, উল্টো মানুষের মনে আলোচনার স্থান পেয়েছে কি, যে শেখ হাসিনা গভর্নমেন্ট কি বলে, আপনার মনে আছে কিনা যে পার্লামেন্টে দাঁড়িয়ে তখনকার অর্থমন্ত্রী, হ্যাঁ তখনকার অর্থমন্ত্রী ছিলেন হলো কি বলে ওনার নাম, অর্থমন্ত্রী বলেন তো, যে সিলেটের সাইফুল এই যে সাইফুর রহমান, না না আবুল না, মাল আব্দুল মুহিত ছিল। মুহিত মুহিত দাঁড়ায় বলছিল কি যে বিদেশ থেকে যে রেমিটেন্সের উনি কর বসাবেন। এইটা নিয়ে পার্লামেন্টে হ্যাভি হাওকা হইলো। শেখ হাসিনা দাঁড়িয়ে বললেন যে কোনো কর তো দেওয়া হবে না, উল্টো তাদেরকে প্রণোদনা দেওয়া হবে 2.5% করে। উনি ঘোষণা দিলেন, এবং শেখ হাসিনা ওই সময় জনরোষটাকে কোনো মতে ম্যানেজ করছিলেন। মানে বিদেশ থেকে প্রবাসীরা টাকা পাঠায় বাপের জন্য মায়ের জন্য, সেখানে উনি কর বসানোর প্ল্যান করছিলেন। সেটা অনেক টাকা। শেখ হাসিনা যখন দেখছে যে এইটা তো জনগণের মতের বিরুদ্ধে একটা কাজ হয়, তখন তাৎক্ষণিক পার্লামেন্টে দাঁড়িয়ে উনি এটা প্রণোদনাটা মানে ট্যাক্সটাই উড্র শুধু করেন, প্রণোদনা দিয়েছিলেন। এখন দেখেন সেই এই গভর্নমেন্ট এসে এখন আবার ওই যে প্রবাসীদের আয়ের উপরে কিন্তু আপনি ট্যাক্স বসাতে যাচ্ছে। তো এটা কি খুব আলোচিত, এটা কি মধুর বিষয় হবে তার জন্য, যেই প্রবাসীরা এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য প্রচণ্ড রকম যুদ্ধ করছেন, জেল কাটছেন, অমুক কাটছেন, তাদের কাছে এটা কেমন হবে? মনে হবে না ওদের গালের মধ্যে একটা চর মারছে? এবং তাদের পরিবার মনে করবে না যে বিএনপি তাদের গালে চর মারছে? তাদের তাদের যেখানে শেখ হাসিনা 2.5% উনি প্রণোদনা দিতেন, যে 100 টাকা দিলে 102.5 টাকা পেত, সরি 12.50 পেত। সেখানে এখন পাবে যে ট্যাক্সি পাঠাবে না, 100 টাকা যদি পাঠায় 100 টাকা কম পাবে। আপনি সেই প্রবাসী খুশি হবে? প্রবাসীর পরিবার খুশি হবে? বাট এগুলো করতে যাচ্ছে কিন্তু ওই যে 40% ট্যাক্স বাড়ানোর জন্য এসব। এখন এই যে মানে চিন্তাভাবনা এবং তার কর্ম, উনি কী কী আসলে পলিসি মানে নিবেন এবং অ্যাপ্লাই করবেন জনগণের উপর, সেটার উপর নির্ভর করবে ওনার জনপ্রিয়তা, সেটার উপর নির্ভর করবে ওনার মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, তিনি তার এই দীর্ঘমেয়াদী মানে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য কোনো রকম কোনো পলিসি মেক করতে পারছেন বলে, বা পলিসি ইমপ্লিমেন্ট করতে বা পলিসি সামনে আনতে পারছেন বলে আমার মনে হয় না। জি, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আমরা একদম শেষের দিকে একটা দর্শকের একটা প্রশ্ন না পড়লেই নয়, আরও দর্শক আপনারা চাইলে সাইফুল ভাইকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব সেটি। আমরা শেষের দিকে আছি। সুমন তিনি প্রশ্নটি করেছেন যে আমার একটি প্রশ্ন ছিল, আশা করি প্রশ্নের উত্তর পাবো। তিনি তার প্রশ্নটি এটা যে বাংলাদেশে শেখ হাসিনা আসতে হলে কি কি পরীক্ষার সম্মুখীন হতে হবে, যদি সংক্ষেপে কিছু বলা যায় সাইফুল ভাই, মানে কি কি বাধার মুখে তিনি পড়বেন এখন যদি তিনি আসতে চান? ওয়েল, শেখ হাসিনা বাধার মুখে যদি বলেন, যে শেখ হাসিনা বাধার মুখে কি, একটা আইনি বাধা। এর বাইরে শেখ হাসিনার জন্য কোনো বাধা নেই। আমি কেন বলছি, বাংলাদেশের যে 24 আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা ইয়ে ছিল, কিনা বলে মনোভাব যেটা ছিল খুব জোরদার, যে 17 বছর একটানা শাসন দেখতে যায় না, এই না চায় না, ছেড়ে চায় না, এটা ছিল, সেটা কিন্তু নাই। দ্যাট ইজ গন। এটা 2 বছরেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যেই ইলুশনটা তৈরি হয়েছিল, সেই ইলুশনটা কিন্তু নাই। তো শেখ হাসিনার জন্য সেরকম কোনো বাধা আমি দেখি না। বাধা একটাই, আইনি বাধা। সে আইনি বাধা প্লাস
ওনার যে আন্তর্জাতিক যে সম্পর্কের ক্ষেত্রে উনি যে দুর্বল অবস্থায় পড়েছিলেন, যে আন্তর্জাতিক সম্পর্কে যেমন আমেরিকা তাকে দেখতে পাচ্ছিল না এবং চীনের সাথে ওনার ঠিকমতো অ্যাডজাস্ট করতেছিল না, এই যে বাধাগুলো আছে সেই বাধাগুলি উনি কিভাবে মোকাবেলা করবেন। কিন্তু জনগণের মনের মধ্যে যে বাধাটা ছিল, জনগণের মনের মধ্যে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার। জনগণ কিন্তু এখন মনে করে শেখ হাসিনা যা করেছেন সেটাই সঠিক ছিল, এখনগুলো হল মানে এরপরে যা যা হয়েছে সব বেঠিক হয়েছে। এটা কিন্তু একদম ওভারঅল কিন্তু জনগণের, আমি সবার প্রতিনিধিত্ব করছি না, কিন্তু আমি এইটা মনে করি যে মানুষের মনের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা এসছে, যে তারা যেরকম একটা অবহেলনীয় শেখ হাসিনা বিরোধী ছিল সেটার অবস্থানে নাই। হ্যাঁ, অবশ্যই কট্টরপন্থী যারা তারা শেখ হাসিনা দেখতে পারে না, তারা শেখ হাসিনার বিরুদ্ধে আছেন, বা যারা 5ই আগস্টের আন্দোলনে সংযুক্ত হয়েছেন। সন্তান আজকে একটা প্রেক্ষাপটে আইসা এটা সাংঘাতিক ভাবে উদ্ভাসিত হচ্ছে যে 5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে এই দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছেন, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাসকে তিনি কলঙ্কিত করেছেন, কালিমালিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে, সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমক হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়াইয়া ড্রেনে ফালাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। এই কারণে এখন সবাই বাঁচতে চাচ্ছে। এটাকে বলে ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি, যেটা হাসরের দিনে পাপীরা সবাই বলবে আর কি। এই হলো অবস্থাটা, ইয়ানফসি শুরু হয়েছে। আমি এই ইয়ানফসির আরেকটা লক্ষণ বোধহয় দেখতে পাচ্ছি। আপনাকে একটু ধরিয়ে দিই যে ইউনূসের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আপনি যখন ইউনূস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, তখন দেশে একমাত্র নিরপেক্ষ জায়গা থেকে স্পষ্টভাবে আপনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো যুক্তি নাই এবং আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব না। কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা তখন বারবারই বলেছিল যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করবে।
এখন এসে উপদেষ্টা মাহফুজ, সাবেক উপদেষ্টা, সে বলছে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ আছে, ফিরে চলে এসছে। আসিফ নজরুল বলছে আওয়ামী লীগ আছে। সেই সময় যে তারা করলো কর্মকাণ্ড, এখন যে তারা বলছে আওয়ামী লীগ আছে, তারপরে এক একজন বলছে আমাদের কোনো দোষ নাই, এটা কি কোনো আতঙ্ক থেকে, ওই যে ইয়ানফসি বললেন, সেই জায়গা থেকেই কি তারা এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? কারণ অনেকেই বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নাই, বিএনপিও বিশাল শক্তিশালী দল। কিন্তু এই যারা 5 আগস্টের পরবর্তী সময় সরকার চালিয়েছে, এদের জন্য কি কোনো আতঙ্কজনক পরিবেশ তৈরি করছে এখন যখন শেখ হাসিনা ফেরার কথা বা আওয়ামী লীগের ফেরার কথা বলা হচ্ছে? জনাব ফজলুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা অপেক্ষা আছি। একটু ডিস্টার্ব করতেছিল। জি জি জি, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পাইছেন? হ্যাঁ, আমার প্রশ্নটা কি শুনতে পাইছিলেন আপনি? আমার প্রশ্নটা কি শুনতে পাইছেন আপনি? আমি বলছি যে এই যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট হচ্ছে। জি, আপনি কি বের হয়ে আবার ঢুকতে চান? আমার মনে হয় আবার একটু ঢুকলে ভালো হবে। আছে, ঠিক আছে, আমি শুনতেছি। আমার প্রশ্নটা হলো, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, এরা যে এখন এসে বলতেছে যে আওয়ামী লীগ ফিরে এসছে, আওয়ামী লীগ আছে, কিন্তু তারা ক্ষমতা আমলে থাকার সময় তো আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছে। আপনি তখন বাংলাদেশে একমাত্র স্পষ্টবাদী মানুষ বলেছিলেন যে শক্তি দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বা তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখা যায় না। এখন এসে আপনার কথাটাই কিন্তু মাহফুজ আলম এবং আসিফ নজরুল্লাহ স্বীকার করতে, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো, তারা তখন ক্ষমতার মোহে অন্ধ ছিল এবং তারা ক্ষমতার আস্ফালন করছিল, ইতিহাসটাকে তারা স্বীকার করতে চাচ্ছিল না। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস, বিশেষ করে বাঙালি জাতির ইতিহাস, একটা কথা সুস্পষ্ট ভাবে বলে যে সত্য প্রতিষ্ঠিত হবে, ইতিহাসের সত্য। এইটাকে ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইম, বাট নট অল মেন ফর অল টাইমস। তুমি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাইতে পারবা, অনেক লোককে কিছুদিনের জন্য বোকা বানাইতে পারবা, কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানাইতে পারবা না। এর কারণ হলো, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার একটা ইতিহাস আছে, তার একটা আদর্শ আছে বা ছিল। আওয়ামী লীগের নেতৃত্ব চরমভাবে ফেল করছে, ভুল করছে। গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্ব এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারাও সেই অহংকারে, আত্মহমিকায় ভুগছিল যে তারা বুঝি শক্তি দিয়ে সবকিছুকে উতরিয়ে যেতে পারবে। কিন্তু সেই শক্তি একটা পর্যায়ে এসে, যেহেতু শক্তিটা ছিল অন্যায় অপরাধের শক্তি, নির্বাচন না দেওয়ার শক্তি, মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার শক্তি, মানুষের অধিকার থেকে বঞ্চিত করার শক্তি তারা প্রদর্শন করেছিল, এক সময় মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আপনি বলবেন 5ই আগস্টে কি মানুষ সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমি বলবো হ্যাঁ, মানুষ সঠিকভাবেই বুঝে ঘুরে দাঁড়িয়েছিল গণতন্ত্রের আন্দোলন করার জন্য, যে হাসিনা সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যারা নির্বাচিত হবে তারা এই দেশের দায়িত্ব পালন করবে, এবং হাসিনা সরকার এবং তার লোকজন হাইব্রিডরা যারা এই দেশের মানুষকে অত্যাচার ও বিচার করছে, যদি প্রতিষ্ঠিত হয় এবং প্রমাণিত হয়, বিচার তাদের বিরুদ্ধে হবে। কিন্তু যে কাজটা হচ্ছে সেটা আমরা সবাই মনে করতে চাইলো, মানে অবুঝ মানুষেরা মনে করতে চাইলো আওয়ামী লীগ আর ফিরে আসবে না।
ইট ইজ নট এ ফেক। আওয়ামী লীগ ফিরে আসবে। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভুল আছে, তারা হয়তো বা পলিটিক্সে কোনোদিন আসতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করবে সেই ফুল দাঁড়াবে। এখানে কিন্তু একটা গ্যাপ আছে। গ্যাপটা কিন্তু গত ইলেকশনেও ছিল। আমি এমন কথা বলি যে কথাটা 2 দিন পরে সবাই বলবে, এখন সবাই বলবে ফজলুর রহমান বললো কি। গ্যাপটা কি জানেন? আমরা কিন্তু আমাদের মনের অজান্তে আমরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিকে এই দেশে আমাদের সেকেন্ড পাওয়ার করে দিচ্ছি। ইলেকশন করতেছি আমরা, মনে করেন ঢাকা আইনজীবী সমিতিতে অথবা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতেছি, আমরা কাউকে ইলেকশন করতে দেই নাই, আমরা জামাতে ইলেকশন করতেছি। কাজে আমরা যদি প্রথম হই, হ্যাঁ তাও হচ্ছে, কিন্তু সেকেন্ড হবে জামাত, মধ্যে তো কেউ নাই। কিন্তু আমরা যদি কোনোদিন ফেল করে যাই, তাইলে কিন্তু যাকে এখন সেকেন্ড বানাচ্ছি আমরা অজান্তে, তারা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। তখন কিন্তু 7 দশে 70 বছরও কিন্তু আমরা কাইন্দা পথ ফুরাইব না জামাত একবার ক্ষমতায় আসলে। কারণ এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। জামাত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। এরা যদি একবার ক্ষমতা আসতে পারে, মাসে যা করছে 90 বছর তারা এটা করে ছাড়বে। কাজে আমি সবাইকে সাবধান হতে বলি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি সম্পর্কে, এবং এই বাটপার, চিটার, অসভ্য, অভদ্র, অন্যায়কারী, টাকা লুণ্ঠনকারী এইসব ছেলে পেলেদের সম্পর্কে আমি সবাইকে সাবধান হইতে বলি। আমি বলতে চাই যে এই দেশে ধরেন এমপি ইলেকশন গেছে গা, সেকেন্ড পার্টি কোনটা, 33% ভোট পাইছে জামাত জোট। আমি কিন্তু এটা বলছি, পার্লামেন্টেই বলছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সামনে, পার্লামেন্টে 18 কোটি মানুষের সামনে বলছি, যদি আওয়ামী লীগ থাকতো অথবা আওয়ামী লীগ না হইয়া মধ্যে একটা শক্তি যদি ইলেকশন করতে পারতো, জামাত কি 33% ভোট পাইতো? এখন কিন্তু জামাত 33% ভোট পাইছে। যে জামাতের ভোট ছিল 6%, সেটাকে কিন্তু আমরা ইচ্ছা করে তাদেরকে 33% দিছি। এই শক্তিতেই এখন জামাতের আমির বলে হাসিনাকে ফেলতে 36 দিন লাগছে, তারেক রহমান 36 ঘন্টার মধ্যে পালায়া যায়। গোলাম পারওয়াররা এই কথা বলতে সাহস পায় কেন? তারা দেখতেছে বাবা আমরা তো 70টা সিট পাইয়া ফেলছি, আর বাচ্চা কাচ্চাকে নিয়ে 76টা সিট আমরা পাইয়া ফেলছি, পার্লামেন্ট সিট। কাজে আমরা ইচ্ছা করলেই ফেলে দিতে পারবো। কিন্তু এই ভোটটা যদি তৃতীয় শক্তি থাকতো, তাইলে জামাত কিন্তু ওই 10 বা 15-র মধ্যে আটকে যেত। এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে একটা মস্ত বড় গেপ থেকে যাচ্ছে রাজনীতির। আমরা ইচ্ছাকৃতভাবে অপশক্তিকে এইখানে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা আমার মনে কিন্তু প্রশ্ন আছে। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ইলেকশন, আমার দক্ষিণে মনে করেন একজন বিএনপি দাঁড়াইলো, এখন সালাম সাহেব আছে, হয়তো বা ইশরাক আছে, 2 জনের যে কোনো একজন বিএনপি থেকে দাঁড়াইলো। আর এইসব ছেলে পেলেদের একজন কি নাম ডাকসুর বিপি, এরপরে আরো কে 2-1 জন, ওই যে আসিফ বুয়া, এরা দাঁড়াইতে চায়। এরা কোন সাহসে দাঁড়ায়? একমাত্র সাহস হইল যে আমরা ফেল করলেও সেকেন্ড পার্টি হোক, কারণ মধ্যে তো আর কেউ নাই। কিন্তু এখানে যদি মধ্যে কোনো শক্তি ইলেকশন করতে পারে, তারা 3য় নম্বরে যাইবো যে এদের জামানত বাঁচবে না। কিন্তু এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মধ্যে কোনো শক্তি না থাকে, তাইলে এরা কিন্তু কন্টেস্ট করবে, এবং বিপজ্জনক অবস্থায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে পড়তে হবে, এবং লোকাল ইলেকশন। কথাটা কি আপনার ধরেন উপজেলা ইলেকশনে একজন দাঁড়ালো বিএনপি আর একজন জামাত, তখন তো মানুষ 2 ভাগে ভোট দেব, আর তো মানুষের কোনো চয়েস নাই। এই যে মানুষকে আমরা চয়েস নাই অবস্থায় নিয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের রাজনীতির একটা, আমার মনে হচ্ছে রাজনীতির কৌশলের পুরো ত্রুটি থেকে যাচ্ছে বলে আমি মনে করি। ফ্রি সারেন যারা ইলেকশন করেন, আওয়ামী লীগের যদি কেউ দুষ্ট লোক তাকে যার নামে মামলা আছে তারা ধরে জেলখানায় নিয়ে যান, কিন্তু যার নামে মামলা সে দাঁড়াইতে চায় তাকে সুযোগ দেয়া দেন। লোকাল গভর্নমেন্টে যদি কেউ দাঁড়াইতে চায় দাঁড়াবে, তখন দেখবেন এই জামাতের অবস্থা কি দাঁড়ায়। কিন্তু এখন যদি আপনি তাকে সুযোগ দেন
এককভাবে ইলেকশন করার বিএনপি আর জামাত, তাইলে কিন্তু এই যে ওই যে বাকবাকুম যে ডাকটা, এটা কিন্তু জামাতের থাকিয়া যাবে। কারণ তারা মনে করবে আচ্ছা বিএনপি পাস করলো, আমি তো সেকেন্ড পার্টি। এ হলো অবস্থাটা। এই জায়গাটা আমাদের গ্যাপ থেকে যাচ্ছে। কাউকে আপনি নিষিদ্ধ করে, এখন তো বুঝতেছেন নিষিদ্ধ করে খুব বেশি দিন রাখা যাবে না, কারণ নিষিদ্ধটা সারা পৃথিবী চায় না। আমেরিকা চায় না, ইন্ডিয়া চায় না, কেউই চায় না পৃথিবীর যে একটা দল নিষিদ্ধ থাক। দল নিষেধ, মুসলিম লীগকে তো নিষিদ্ধ করতে হয় নাই। মুসলিম লীগের স্বাধীনতার পরে 69 সনে মুসলিম লীগ ইলেকশন করছে, সেখানে সবুর খান সহ কয়েকটা সিট পাইছিল। কিন্তু এখন যদি মুসলিম লীগ এইসব জনগণকে আব্বাজান ডাকে, হারিকেন মার্কায় কিন্তু কেউ ভোট দেবে না। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেন যে তারা এই করছে, কিন্তু আপনি যদি তাকে যদি নিষেধের মাধ্যমে তাকে রাজনীতি করতে না দেন আইনের মাধ্যমে, তাইলে কিন্তু তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। যেমন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে। এইটা আমাদের প্রথম থেকে মুসলমানদের বেলায় শুরু হয়েছে। আদমকে বলছিল যে তুমি যেখানেই যাও, আল্লাহ বলছিল তুমি ওই কর্ণে যাও না, ওই চতুষ্কোণের দিকে তুমি যাও না। কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন হলো তার স্ত্রী। আমাদের প্রথম উনি তার স্বামীকে বুঝাতে লাগলেন ওখানে কি আছে দেখন লাগতো, ওইটা দেখতে গিয়েই কিন্তু বিপদে পড়ল। কাজে আপনি যাকে বন্ধ করে রাখবেন তার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে। 10 বছর 15 বছর পরে যে ছেলেটির বয়স এখন 5 বছর, তার বয়স কিন্তু 20 বছর হবে। 5 বছরের ছেলেটি কিন্তু জানলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আরো 15 বছর পরে তার যখন 20 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, ভোট দেওয়ার মতো বয়স, তখন সে জানতে চাবে একটা দল যে নিষিদ্ধ, এই দলটারে নিষিদ্ধ করছিল কেন। এই অ্যাট্রাকশনটা কিন্তু আসবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি আসে, এবং ওই জায়গাতে না আমরা ওই জায়গাতে আমরা সবাই মিলেও যারা মনে করতেছি যে আবার আমরা সবাই মিলে যাবো বা আমরা কালুরা বা ওই যে জামাতরা মিলে যাবো আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, সবসময় এটা হয় না। কারণ জামাতের যে রূপটা গোবরের রূপ, এরা যে মানুষ না। এখন যদি একজন এইসব বলে যে তোমার 10 কেজি দুধ আছে আর আমার কাছে 250 গ্রাম গোবর আছে, কথাটা আমি সবসময় বলি চলো মিলেমিশে খাই, দুধের মাঝে একটু গোবর মিশাও, আমরা সবাই মিলে খাই, খাবেন? জামাতের চরিত্রটা কিন্তু প্রকাশিত। এখন আমাদের নেতারা চেষ্টা করলেও কিন্তু আর জামাতের সাথে সবটা মিলাইতে পারবো না কিন্তু বিএনপিকে, এটা মনে রাখেন। জায়গাটা কিন্তু যেমন শামসুজ্জামান দুদু সাহেবের মতো লোক টেবিল ছাপড়ায় বলছে এই রাজাকারের বাচ্চারা, 71 শুনলেই জ্বলে। আপনি দেখছেন বোধহয় ঘটনাটা। এই কথাটা আমি বলার কারণে আমি কিন্তু এমন ভাবে বলি নাই, কথাটা বুঝছেন? আপনার তো আমরা তো রাত সাক্ষী, আপনার সেই যুদ্ধের রাত সাক্ষী, আমরা সেটা প্রত্যক্ষদর্শী। তো আমার বাসায় যেদিন আমাকে সাসপেন্ড করা হয় সেই মুহূর্তে তুমি বৈশা ছিলে আমার বাসায়, তুমি আমাকে খবর দিলা যে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করছে, তুমি খবরটা দিলা আমাকে। আমি খুব অবাক হয়েছিলাম, খুব অবাক হয়েছিলাম। কিন্তু আজকে যে কথার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল ওইটা এখন সামান্য কথা, 2 এ 2 4, 2 দুগুণে 4, এটা এখন সামান্য কথা হয়ে গেছে। এখন এর চেয়ে বহু বেশি কথা বিএনপির যারা আজকের প্রজন্ম বা আগের প্রজন্ম মুক্তিযুদ্ধে ছিল তারা কয়। এখন মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্টে দাঁড়ায় কয় এই, এরপরের বাংলাদেশ আমি কইলাম না, আমি খালি এবং এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। সেই যুদ্ধটা যদি জামাত যদি বুদ্ধিমান হয়, সেই যুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে না। কারণ আমি জানি তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অর্থ আছে, তাদের ছেলেরা সমস্ত থানাগুলা লুট করছে। তারা মনে করবে যে সশস্ত্র ভাবে আমাদেরকে বা মানুষকে মোকাবেলা করবে, বুদ্ধিমান হলে এটা তারা করবে না। তাহলে কিন্তু এদেশে যুদ্ধটা কিন্তু কঠিন যুদ্ধ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ওই যে আমি বলছি বাংলায় শুধু কোকিল, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না,
এদেশে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযুদ্ধ জিতবে, রাজাকার হারবে। এইটা যদি জামাতরা মনে রাখে তাইলে তারা এই দেশে বাচ্চা টেচ্চা থাকতে পারবো। আর যদি স্বপ্ন দেখে এই দেশে তারা রাজত্ব করব, তাইলে তারা ভুল করতেছে। দ্যাট উইল নট বি আল্লাহর রহমতে, এন্ড দ্যাট উইল নেভার বি। জামাতের মতো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, একটা মুনাফেক রাজনৈতিক দল এই দেশে কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাবে না আল্লাহর রহমতে। জি, আমি আর দুইটা ছোট প্রসঙ্গ দিয়ে, দর্শকেরও প্রশ্ন আছে, শেষ করব আজকের অনুষ্ঠান। একটা হলো যে আপনি সরকারি দলে আছেন, তো আমরা জানি যে ডক্টর ইউনূসের ইমেজ পাবলিকের কাছে এমন জায়গায় দাঁড়িয়েছে, তিনি ফ্রান্স গেছেন, হয়তো নর্মাল ট্যুরে গেছেন, হয়তো আবার ফিরেও আসবেন, কিন্তু মানুষের মধ্যে ধারণা যে ডক্টর ইউনূস ভেগে গেছে, পালিয়ে গেছে, এটা মানুষের ধারণা আর কি, তার ইমেজটা এমন জায়গায় গেছে। তো আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে আপনি সরকারি দলে আছেন, ইউনূসের উপদেষ্টাদের বিদেশ যাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে হাইকোর্টে রিটও আছে একটা, তো কেন আপনার সরকার ওই যে তাদের অপকর্মগুলো এগুলো তদন্ত করছে না, তাদেরকে কেন নির্দ্বিধায় বিদেশ যাত্রা করতে দিচ্ছে, এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, কিন্তু আপনাদের সরকারের সময় দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে মানুষজনকে জেলে যেতে হচ্ছে। ইভেন শাহবাগ থানার ওসি বলেছিল 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। এই বিষয়ে আপনার মত কি জানতে চাই, বা আপনার ওপিনিয়নটা জানতে চাই। আমার কথা হলো ইউনূস সব পালাইয়া গেছে, এই যে কথাটা বলতেছেন, দেশে ছিল বিদেশে পালাইয়া গেছে, ঠিক আছে, আর আসবে না বা আর আসবে। দেশে আসলেও কিন্তু উনি পলাতক। উনার নামে যখন 6টা 7টা মামলা ছিল, শেখ হাসিনা সরকার করছিল, তখন উনি বুক ফোলায় কিন্তু পুলিশ ছাড়া রাস্তা দিয়ে হাইটে যেতে পারছে, তার সাথে কোনো সিকিউরিটি লাগে নাই। আর সমস্ত মানুষ তাকায় রয়েছে ইউনূস সাহেবকে এত এই বৈশাখ মাসের রোদ্রের মধ্যে 6 তলা 7 তলায় লিফট ছাড়া তুলতেছে। হাসিনা সরকার সবচেয়ে বড় ফেসিস্ট, সেইটা ছিল তার। কিন্তু এখন যদি তার সাথে 200 পুলিশও দেয়, উনি কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। উনি আসলেই ঢাকায় থাকলেও, বাংলাদেশে থাকলেও উনি পলাতক। ওনাকে পলাতকই থাকতো, বাইরে গিয়া বরং উনি ফ্রি হাঁটতে পারবো, ফ্রি চলতে পারবো। বাংলাদেশে থাকলে উনি রিয়েলি পলাতক। তো সেই জায়গাতে অন্য যারা আছে, এই যে আসিফ নজরুলের কথা খালি বলতেছে, বয়স আমার অনেক ছোট, আমি যেদিন আইএ পাস করছি, আইএসসি পাস করছি, সেই দিন তার জন্ম হয়েছে, অনেক ছোট আমার। আমি মনে করতাম লোকটা বুঝি অনেক জ্ঞানী, উনি অনেক আইন জানে, আদালত জানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি কারণে যেন, আমি সবসময় বলি, তার পূর্বপুরুষের সঙ্গে বোধ হয় খন্দকার মুস্তাকের বাড়ি তো কুমিল্লা কাছাকাছি, খন্দকার মুস্তাকের দেখা হয়েছিল। এই দুর্বুদ্ধির মানুষগুলা, কুটবুদ্ধির মানুষগুলা, আমার অতি চালাক মানুষগুলাকে আমার পছন্দ হয় না। যে ক্ষমতায় যাওয়ার আগে বলে আমি যদি একবার ক্ষমতা পাইতাম তাইলে দেশটারে বেহেশত বানায় দিতাম, আর ক্ষমতায় যখন গেছে, ক্ষমতা পাইছে, তখন দেশটাকে জাহান্নাম বানাইছে। আমি আসিফ নজরুলদের সম্পর্কে, এই যে মহিলা, আমি ভদ্র মহিলাই বললাম, তারা আসলে ওইভাবে ধরলে পরে ভদ্রলোক পরিবারের সন্তান, যদিও তার বাবা দালাল ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই মহিলা সম্পর্কে এখন আর আমি বলবো না। তারা বিপদে আছে। যেদিন তারা বাক বাকুম করতো, যেদিন তারা, আমি বলতাম এই মহিলা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে, যেদিন তারা বলতো আমরা কি এমনি ক্ষমতায় আসছি, যদি আপনারা পারতেন আমরা আসলাম কেন, এখন কোথায়, এখন কোথায় আপনি ভদ্র মহিলা, আপনি কোথায়? হ্যাঁ, একবার রাস্তা দিয়ে হাঁটেন তো দেখি, এখন আপনার সাথে কত কিছুর তুলনা হয় জানেন তো। কাজে আমি একটা ছেলে, আমি বলতাম যে জাসদ থেকে ইলেকশন করিয়া 2008 সনে 250 ভোট পাইছিল পার্লামেন্টে, সেও কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল। নামটা বললে আমি বলতে পারি, বলবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল সে। সে 8 সনে ইলেকশন করে জাসদের মশাল মার্কা লইয়া 260টা ভোট পাইছিল এমপি ইলেকশন। এদেরকে নিয়ে ওই তার সমস্ত এটা কি বলে,
গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে, ভদ্র মহিলাদেরকে মন্ত্রী বানায়া স্বাস্থ্যের দায়িত্ব দিয়া এখন শত শত ছেলে অকালে চলে যাচ্ছে। আমার মৃত্যু তো কোনো দুঃখের না, আমি এদেশে 78 বছর বাঁচছি, কিন্তু যে শিশুটা 2.5 বছর বয়সে মারা গেছে সে তো 10টা ফজলুর রহমানের চেয়ে যোগ্য হতে পারতো। এই অপরাধের দায়িত্ব কে নিবে? কে নিবে জবাব? এই যে 500 ছেলে 700 শিশু মারা গেল, এখানে তো অনেকেই মহামানব হইতে পারতো। এই জবাবটা কে দিবে? আমি তো জবাবটা চাই, এবং আমার সরকারের কাছে আমি বলবো দয়া করে এটা তদন্ত করেন, সঠিক সময়ে সঠিক কাজটি কেন শিশুদের জন্য করা হয় নাই।